আমার বাসায় তো কোনো প্রবলেম নেই। আমি তো মাঝে মাঝে কোচিং থেকে অন্তরাদের বাসায় চলে যাই, তারপর রাত 9টা 10টায় বাসায় ফিরি, সমস্যা হয় না। তাহলে যাবে? ঠিক আছে। অনেক নোরাকে নিয়ে তার বাসায় নিয়ে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত তখন বাসায় কেউ ছিল না। দরজা লক। অনেকের কাছে এক্সট্রা চাবি থাকে, কিন্তু বাসার সবাই এই অসময়ে কোথায় যেতে পারে অনেক আন্দাজ করতে পারছে না। তার রাগ লাগছে। আজকে নোরাকে বাসায় এনেছে, আর আজকে এই ঘটনা ঘটতে হলো। বাসায় যে কেউ নেই এটা অনেক সত্যিই জানতো না, কিন্তু নোরা যদি ভাবে এটা অনেকের ইচ্ছাকৃত কাজ, সে জেনে শুনেই নোরাকে খালি বাসায় নিয়ে এসেছে। অনেকের রাগে হাত কামড়াতে ইচ্ছে করছে। দূর, মেয়েটাকে ফিরে দিতে বলার উপায়ও নেই। যে কাউকে বাসায় দাওয়াত করে এনে ফিরিয়ে দেওয়া যায় না, আবার খালি বাসায় বসতে বলাও যাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে এলোরাকে ফোন করলো অনেক। নোরা বলল, কি হয়েছে? অনেক ফোন কানে রেখে হেসে বলল, মাকে একটা ফোন করে দেখি কোথায় আছে। নোরা বলল, ও। মিসেস ইরোরা ফোন ধরলেন। অনেক কান থেকে ফোন নামাতেই নোরা বলল, আমরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোমার কি দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে? না, সেই জন্য না, এমনি জিজ্ঞেস করছি। আসলে বাসায় তো কেউ নেই, কোথায় গেছে তাও জানি না। আপনার কাছে চাবি নেই? চাবি আছে, কিন্তু বাসা তো খালি। খালি বাসায় ঢুকে কি হবে? অনেকের অস্বস্তি বুঝতে পেরে নোরা বলল, হ্যাঁ সেটাই। আর আমার এমনিতেও বাসায় ঢুকতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনাদের ছাদ খোলা থাকে এই সময়ে? আসলে আমার আবার বমি বমি লাগছে, একটু খোলামেলায় গেলে হয়তো ভালো লাগবে। আচ্ছা তাহলে চলো ছাদে যাই। ঠিক আছে। নোরা সিঁড়ি বেয়ে আগে উঠতে লাগলো। অনেক পেছনে পেছনে উঠলো। নোরা ছাদে উঠে দেখলো রেস্টুরেন্টের মতো বড় ছাতার নিচে আসন পাতা 4টা চেয়ার। চেয়ারগুলো সিমেন্টের তৈরি, উপরে রং দেওয়া সবুজ রং। দোলনাও আছে। নোরা দোলনা দেখে খুব খুশি হলো। হাসি মুখে দোলনাতে গিয়ে বসে পড়লো। তার চোখে মুখে বাচ্চাদের মতো আনন্দ। অনেক পেছনে গিয়ে দোলনা ধাক্কা দিতে লাগলো। নোরা বলল, বাহ, আপনাদের ছাদটা তো খুব সুন্দর। রাতের বেলা আরো বেশি সুন্দর লাগে। আমি প্রায় রাতেই এখানে বসে চা খাই। আর ওই যে সামনে একটা কৃষ্ণচূড়ার গাছ দেখছো, ওইটা কিন্তু মায়ের খুব শখের গাছ। সুন্দর না? হ্যাঁ সুন্দর। আমার কৃষ্ণচূড়া খুব ফেভারিট। আমি একটা ফুল ছিঁড়ে নেই? হ্যাঁ নিতে পারো, মা যেহেতু নেই। উনি থাকলে কি হতো? ফুল ছিঁড়তে দেখলে ভূমিকম্প শুরু হয়ে যেত। ওরে বাপরে, তাহলে দরকার নেই। আরে না, ও কিছু হবে না। মা জানবে কিভাবে? আন্টি মনে হয় খুব রাগী, তাই না? হুম, এমনি খুব সহজ সরল, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর। বুঝতে পেরেছি, আমার বাবার মতো। কিন্তু আমার মা খুব ভালো। ওনার রাগ করার ক্ষমতাই নেই জানেন, একদম মাটির মানুষ। নোরা এবার দোলনা ছেড়ে উঠে দেয়াল ধরে দাঁড়ালো। অনেকেও ওর পিছনে এসে থামলো। নোরা বলল, একদম নিচের দিকে তাকান, কি ভয়ঙ্কর। জায়গাটা খালি বলে এমন লাগছে। নোরা উল্টো দিকে ঘুরে বলল, আমি আর এদিকে দেখব না, মাথা ঘুরাচ্ছে। অনেক হেসে ফেলল। তুমি মনে হয় ছাদে খুব কম ওঠো, তাই না? খুব কম না, একেবারেই উঠি না বললেই চলে। আমাদের ছাদের সারাক্ষণ তালা দেওয়া থাকে, চাবি থাকে বাড়িওয়ালার কাছে। আর কোনো গুরুত্বপূর্ণ কাজে যদি ছাদে যেতেই হয়, তাহলে জুতা খুলে রেখে যেতে হয় খালি পায়ে, কারণ ছাদ অত্যন্ত পরিষ্কার করে রাখা হয়। বুঝতে পেরেছি। এই চাচা। অনেক গলা উঁচু করে হাত উঠিয়ে কাকে যেন ডাকলো। অনেকের ডাক শুনে নোরাও ওই দিকে তাকালো। পাশের ছাদে একজন বুড়ো লোককে দেখা যাচ্ছে। লোকটা অনেকে দেখে মুখে বড় একটা হাসি আনলো। আব্বা ভালো আছেন? ভালো চাচা, আপনার কি খবর? এই তো ভালো। সাথে এটাকে? আমার স্টুডেন্ট, কোচিং এর, ঘুরতে এসেছে। ও আচ্ছা, ভালো আছেন মা? নোরা বলল, আমাকে? অনেক বলল, হ্যাঁ তোমাকেই। নোরা হেসে বলল, হ্যাঁ ভালো আছি। বুড়ো লোকটা বলল, কমলা খাবেন? কমলা? নোরা ওনার কথায় বুঝতে পারছে না, তাই অনেকের দিকে তাকালো। অনেক বলল, হ্যাঁ খাবে চাচা, দিন। লোকটা গোল গোল কি যেন ঢিল মারলো। অনেক ক্যাচ করলো। নোরা বলল, কি এগুলো? গাছের কমলা, খাবে? এত ছোট? এগুলো অনেক টক, তোমার পছন্দ হবে। তুমি না টক খেতে চাইছিলে?
নোরা খুশি হয়ে বলল, তাহলে খাবো দিন। অনেক একটা কমলার কোষা ছুঁড়ে নোরাকে দিল। নোরা মুখে নিয়েই কানে হাত দিয়ে চোখ বুজে ফেলল। সত্যি অনেক টক। অনেক বলল, পছন্দ হয়েছে? নোরা বলল, খুব, সাথে লবণ থাকলে আরো ভালো হতো। অনেক হেসে ফেলল। তারপরে ওই বুড়ো লোকটাকে হাত উঠিয়ে বলল, আচ্ছা থ্যাংক ইউ। লোকটা বলল, অনেক নোরাকে বলল, আর নিব? এতগুলো খাবো কখন? বাসায় নিয়ে যেও। আচ্ছা তাহলে নিন। অনেক আরো অনেকগুলো নিয়ে নিল। লোকটা শুধু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে আর অনেক নিচ্ছে। নোরা বলল, ব্যাস ব্যাস, আর লাগবে না, আমি কোনো রাক্ষস না। আরও কিছুক্ষণ টুকটাক গল্প করার পরে নোরা বলল বাসায় যাওয়ার কথা, কারণ অনেক দেরি হয়ে যাচ্ছিল। সে ছাদ থেকে নামার সময় অনেক কৃষ্ণচূড়া গাছের লাল টকটকে কয়েকটা তাজা ফুলের তোড়া বানিয়ে তার হাতে দিল। এই ঘটনা নোরার এত খুশি লাগলো যে সে চোখ দিয়ে পানি চলে এলো তার। আজ এত মূল্যবান কিছু পেয়ে যাবে তা যেন কল্পনাও করতে পারেনি সে। খুশিতে নোরা কোনো কথাই বলতে পারছিল না। তার মনে হচ্ছিল জীবনের সার্থকতা সে পেয়ে গেছে। অনেক স্যারের যদি তার প্রতি দুর্বলতা না থাকে তাহলে তাকে ফুল দিবে কেন, তাও আবার লাল টুকটুকে কৃষ্ণচূড়া ফুল। ফুলগুলোর পাপড়ি খুব যত্ন করে ছিঁড়ে প্রিয় উপন্যাসের বইয়ে রেখে দিয়েছিল নোরা। অন্তরা উপন্যাসের বইটা হাতে নিয়ে ফুলগুলো দেখতে দেখতে বলল, আচ্ছা নোরা, এমনও তো হতে পারে তোর কৃষ্ণচূড়া ফুল পছন্দ বলেই উনি তোকে ফুলগুলো দিয়েছে। তুই তো ওনাকে বলেছিলি এই ফুল তোর ফেভারিট। নোরা বলল, হ্যাঁ হচ্ছে। তোকে বাসায় নিয়ে যাওয়া থেকে শুরু করে সেদিন যা কিছু হয়েছে সবই পজিটিভ সাইন মনে হচ্ছে, কিন্তু আজকাল ক্লাসে উনি যেরকম বিহেভিয়ার করে তাতে আমি কনফিউজড। কনফিউজ তো আমিও, কিন্তু এইটুকু তোকে আমি বলে রাখি, যদি উনি আমাকে প্রপোজ না করে তাহলে আমিই করব। কি বলছিস? তুই মেয়ে হয়ে প্রপোজ করবি? কেন, করলে কি হয়েছে? কোন আইনে আছে মেয়েদের প্রপোজ করা নিষেধ? তবুও অ্যাটিটিউড বলে তো একটা ব্যাপার আছে। তুই প্রপোজ করলে তোর দাম কমে যাবে না? এগুলো কোনো বিষয় না, ওনাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আর সেখানে অ্যাটিটিউড কোনো বিষয়ই না। ভালোবাসার থেকে ইগো অ্যাটিটিউড কখনো বড় হতে পারে না। অন্তরা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বেস্ট অফ লাক। নোরা অসহায় চোখে তাকিয়ে বলল, কিন্তু দোস্ত, আমার মাঝে মাঝে মনে হয় কি জানিস, কি? তন্নিও অনেক স্যারকে পছন্দ করে। ছোটবেলা থেকেই তো আমার যেটা ভালো লাগে ওরও সেটা ভালো লাগে। এবারও যে তাই হবে না গ্যারান্টি কি? তুই কি তন্নিকে বলেছিস তোর অনিক স্যারকে পছন্দ? বলিনি, কিন্তু ও তবুও বুঝে, যেটা আমি জানি। বাদ দে ওর কথা, কিছু হবে না। আচ্ছা আজকে আমি উঠি, কাল তো ম্যাথ এক্সাম, বাসে গিয়ে পড়তে হবে। শুক্রবারটারও শান্তি নেই। দোস্ত খেয়ে যা। পাগল, লেট হয়ে যাবে। দোস্ত আয়, আমরা একসাথে পড়ি। আমি না কিছুই পারি না। আমিও তো কিছু পারি না। বাই দ্য ওয়ে, তোর কাছে কি অনিক স্যারের ফোন নাম্বার আছে? ফোন নম্বর তো সবার কাছে আছে। প্রথম দিন কোচিং থেকে সবাইকে একটা শিট দিয়েছিল না, ওখানে সব টিচারদের নাম্বার আছে। তাই নাকি? আমি কখনো খেয়াল করিনি। তোর কাছে আছে শীটটা? আছে মানে, খুব যত্ন করে রেখে দিয়েছি। আর আমি তো মাঝে মাঝে অনেক স্যারের নম্বর ফোনও দেই। বলিস কি, উনি কথা বলে তোর সাথে? উনি তো জানেই না ওটা আমি। মানে? মানে ফোন দিয়ে ওই পাশ থেকে কণ্ঠ শুনেই আমি কেটে দেই, কখনো কথা বলি না। এমন কেন করছিস? মজা লাগে। কথাটা বলে নোরা হাসলো। অন্তরা বলল, পরে ডিস্টার্বিং কল ভেবে ব্ল্যাকলিস্ট করে দিলে বুঝবি। অন্তরার কথা শুনে নোরা হাসি মিলিয়ে গেল। তারপরে কি একটা ভেবে বলল, করলেও কি, আমার তো দুটো নাম্বার, একটা ব্লক লিস্টে ফেলে দিলে আরেকটা দিয়ে ফোন দিব, ওইটাই নিজের পরিচয় দিব। আচ্ছা দোস্ত, আজকে চল ওনাকে ফোন করি, তুইও শুনবি। ফোন করে কি বলবি? আমার আরেকটা নাম্বার থেকে ফোন দিব। কালকে তো এক্সামের বিষয় নিয়ে জিজ্ঞেস করব, মানে কিভাবে কি পড়বো নাকি বাহানা আর কি। অন্তরা হেসে বলল, ঠিক আছে দে। আচ্ছা। নোরা আর অন্তরা মিলে ইয়ারফোন কানে লাগিয়ে অনেককে ফোন করলো।
যেন দুজনেই কথা শুনতে পারে। ওই পাশ থেকে রিং হচ্ছে। নোরার হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে ওঠানামা করছে। কয়েকবার রিং হওয়ার পরে ফোনটা রিসিভ হলো। সেই সুন্দর কণ্ঠ। হ্যালো। তৃপ্তিতে নোরার চোখে পানি চলে এলো। ছোট্ট একটা শব্দ, হ্যালো। এইটুকুও যে কেউ এত সুন্দর করে উচ্চারণ করতে পারে নোরার জানা ছিল না। প্রতিদিন একবার হলেও এই একটা শব্দ শোনার জন্য নোরা অনেককে ফোন দেয়। তার সারাটা দিন স্পেশাল করে তুলতে হ্যালো নামক এই ছোট্ট শব্দটাই যথেষ্ট। ওই পাশ থেকে কোনো উত্তর না পেয়ে অনেক আবারও বলল, হ্যালো। নোরার বুকের ভেতরে তোলপাড় শুরু হয়ে গেল। একটা দমবন্ধকর অনুভূতি তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছে। এই ছেলে তো হ্যালো দিয়েই মানুষ খুন করে ফেলার ক্ষমতা রাখে, সেটা কি সে জানে? নোরা জোরে নিঃশ্বাস নিল। অনেক চমকে উঠল। এই নিঃশ্বাস তার খুবই পরিচিত। প্রতিদিন যে অচেনা নাম্বার থেকে তার কাছে ফোন আসে, সেখানে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। অনেকের একদমই ভুল হচ্ছে না, এটাই সেই নিঃশ্বাস। অনেক ফোনটা কান থেকে সরিয়ে একবার নাম্বারটা দেখে নিল। এই নাম্বার আর সেই নাম্বার তো মিলছে না, কিন্তু নিঃশ্বাসের শব্দটা একদম হুবহু মিলে গেছে। অনেক ফোনটা আবারও কানে লাগিয়ে বলল, হ্যালো, কে বলছেন? নোরা কোনো কথা বলছে না দেখে বাধ্য হয়েই অন্তরা বলল, স্যার আসসালামু আলাইকুম, আমি অন্তরা। অন্তরার নাম শুনে অনেক অবাক হলো। তার বিশ্বাস হচ্ছে না মেয়েটা অন্তরা। অন্তরার নিঃশ্বাসের শব্দ এমন হতেই পারে না। অনেকে জিজ্ঞেস করতেই ইচ্ছে করছে, অন্তরা তোমার আশেপাশে কি কেউ আছে? কিন্তু জিজ্ঞেস করার আর হলো না। নিজেকে সামনে নিয়ে বলল, হ্যাঁ অন্তরা, বলো কেমন আছো? অন্তরা হেসে বলল, এই তো স্যার ভালো, একটা হেল্পের জন্য ফোন করেছিলাম। বলো। স্যার ম্যাথ সেকেন্ড পেপারের গাইডে 600 নম্বর পেজের 100 নম্বর প্রবলেমের দৃশ্যকল্পে 1-এর ক নম্বর অঙ্কের ভেদাঙ্কে কোন সূত্র ব্যবহার করা হয়েছে আমি বুঝতে পারছি না, একটু হেল্প করবেন? আচ্ছা অন্তরা, আমার কাছে এই মুহূর্তে মেইন বইয়ের গাইডটা নেই, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে দিতে পারবে? স্যার আমার তো হোয়াটসঅ্যাপ নেই। ও, তাহলে ফেসবুকে? আচ্ছা স্যার, ফেসবুক দিচ্ছি, কিন্তু আপনার আইডি? তোমার আইডি বলো। আফসানা অন্তু। আচ্ছা 5 মিনিট ওয়েট করো, আমি নক দিচ্ছি তোমাকে। ঠিক আছে স্যার। অন্তরা ফোন রাখতেই দেখলো নোরা কেঁদে ভাসাচ্ছে। অন্তরা অবাক হয়ে বলল, কি রে দোস্ত, তুই কাঁদছিস কেন? নোরা কাঁদতে কাঁদতে বলল, ওনার কণ্ঠ শুনলেই আমার কান্না পায়। একটা মানুষ এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে জানি না। প্রতিবার ওনার ফোন রাখার পরে আমার চোখে পানি চলে আসে। আর আজকে তো উনি এতক্ষণ কথা বললেন, আমি কান্না থামাতে পারছি না। তুই তো দেখছি পুরাই শেষ, এমন ভাবে চলতে থাকলে একদিন মরবি। আমি তো প্রতিদিনই মরছি, ওনাকে দূর থেকে দেখছি আর ধুকে ধুকে মরছি। এই কষ্ট যে কতটা গভীর তোকে আমি বোঝাতে পারবো না। যদি ওনাকে না পাই আমি শিওর মরে যাব, কিছুতেই বাঁচবো না রে। নোরা আবার কান্না শুরু করলো। অন্তরা বলল, আচ্ছা শান্ত হ। আর অনিক স্যার কিন্তু বলেছে ফেসবুকে নক দিবে, তাহলে ওনার আইডিও পাওয়া যাবে। নোরা দ্রুত ফোনটা হাতে নিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তোর আইডিতে লগ ইন কর। তোর কাছে তো পাসওয়ার্ড আছে, তুই লগ ইন কর। আমি পারবো না, আমার আঙুল কাঁপছে। হাই রে। অন্তরা ফেসবুকে লগ ইন করে দেখলো অনেক মেসেজ পাঠিয়েছে। আইডিটার নাম অনেক আবেনি। অন্তরা বলল, দোস্ত এই যে অনিক স্যারের আইডি। নোরা অন্তরার হাত থেকে ফোনটা নিয়ে অনেকের প্রোফাইলে ঢুকলো। প্রোফাইল ঘাটতে ঘাটতে বলল, এই নাম লিখে যে আমি কতবার আইডি সার্চ করেছি কিন্তু কখনো পাইনি। অনেকগুলো অনেক আবেদন আসে, কিন্তু আসলটা কখনোই আসে না। আমি ওনার প্রোফাইলের লিঙ্কটা কপি করে আমার আইডিতে মেসেজে পাঠিয়ে রাখি, যেন পরে পাওয়া যায়। অন্তরা হেসে বলল, ঠিক আছে রাখ, কিন্তু তার আগে অনিক স্যারকে অঙ্কের ছবি পাঠাতে হবে তো। ছবি পরে পাঠাস, আগে আমি ওনার ছবি দেখি। ছবি দেখ, সমস্যা নেই, কিন্তু ছবি দেখতে দেখতে আবার কান্না জুড়িস না। নোরা ছড়া ছড়া চোখে অনেকের প্রোফাইলের ছবিগুলো ঘেটে ঘুটে দেখতে লাগলো। ওনাকে ছবিতেও কত সুন্দর লাগে। একটা মানুষের মধ্যে এত এত পারফেকশন কিভাবে থাকতে পারে? কিভাবে? ম্যাথ এক্সাম চলছে। নোরার সিট অনেকটাই পেছনে। প্রতি বেঞ্চে দুজন করে স্টুডেন্ট। নোরার সামনের বেঞ্চে সেজুতি আর অন্তরা। পাশের সারি ঠিক সামনেই তন্নি আর জবা। তাদের পিছনেই রোশনি আর সাদিয়া। অনেক বড় ক্লাসরুম পরিদর্শন করেছে। রেকর্ড বলে
অনিক স্যারের গার্ড মানে ভয়ঙ্কর কিছু। গত 1 ঘন্টা যাবৎ সবাই সেটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে। নোরা হঠাৎ ফিসফিস করে অন্তরাকে ডাকলো। অন্তু, এই অন্তু। অন্তরা বিরক্ত গলায় বলল, কি? স্যার তন্নিকে সামনের বেঞ্চে দিয়েছে, তাহলে আমাকে পেছনের বেঞ্চে কেন? সেটা আমি কিভাবে জানবো? স্যারকে জিজ্ঞেস কর। নোরা আর কিছু বলার আগেই তার মাথায় খট করে একটা আওয়াজ হলো। সবাই লেখা রেখে নোরার দিকে তাকালো। অনেকের মাথায় মার্কার পেন ছুঁড়ে মেরেছে। অনেক ওর মাথায় মার্কার পেন ছুঁড়ে মেরেছে। নোরা মাথায় হাত ডলতে ডলতে বলল, সরি স্যার। সবাই হেসে উঠল। অনেক টেবিলে ডাস্টার বাড়ি দিয়ে বলল, সবাই সাইলেন্ট। আর মাত্র 20 মিনিট সময় আছে, জলদি শেষ করো। আর নোরা, তোমার খাতা আমি 5 মিনিট আগে নেব। নোরা চোখ বড় বড় করে বলল, কেন স্যার? প্লিজ এমন করবেন না। আমি অনেক নিজের ছোটের আঙ্গুল ঠেকিয়ে বলল। কোনো কথা না, পরীক্ষা দাও। নোরা আর কিছু বলল না। কিছুক্ষণ পরেই সামনে থেকে হাসির শব্দ পাওয়া গেল। তন্নি হাসছে। অনেক আবার ডাস্টারটি টেবিলে আঘাত করে বলল, তন্নি সাইলেন্ট থাকো, না হলে লাস্ট 10 মিনিটস দাঁড় করিয়ে এক্সাম দেয়াবো। তন্নি বলল, সরি স্যার। নোরা সেজুতিকে পেছন থেকে খোঁচা মারল। সেজুতি বলল, উফ, কি? নোরা বলল, আমার বেলায় মার্কার ঢিল মেরে মাথা ফাটিয়ে দেয়, আর তন্নির বেলায় শুধু একটা ধমক কেন? তুই তো কথা বলেছিস, আর তন্নি তো কথা বলেনি, শুধু হেসেছে, সেই জন্য। হাসলে তো শাস্তি আরো বেশি হওয়া উচিত। অনেক কড়া শব্দে ডাকলো। নোরা, আর জাস্ট 5 মিনিটস, তারপর আমি তোমার খাতা নিব। সরি স্যার, আর হবে না। আমার এখনো অনেক কিছু বাকি। লেখা রেখে কথা বললে বাকি তো থাকবেই। একটা কথা সবাইকে আমি আরেকবার মনে করিয়ে দেই, ফুল আনসার না করলে কিন্তু আমি খাতা নিব না, এক্সাম বাতিল। সবাই আতঙ্ক নিয়ে শব্দ করলো। রেশমি বলল, স্যার প্লিজ এত নিষ্ঠুর হবেন না। কোশ্চেন এত কঠিন আসছে, আমরা কিভাবে ফুল আনসার করব? কিছু কিছু প্রশ্নের তো মানেই বুঝি নাই। অনেক বলল, প্রশ্ন ঠিকই আছে, না পড়লে তো এমন লাগবেই। আর তোমাদের এখন এসব কথা বলতে লজ্জা লাগে না? এরাই নাকি আবার এইচএসসিতে জিপিএ 5 পেয়ে এসেছে, আনবিলিভেবল। রেশমি চুপ হয়ে গেল। অনেক ঘড়ি দেখে বলল, আর মাত্র 10 মিনিট, সবাই জলদি শেষ করো। রেশমি আবারও বলল, স্যার একটু মেহেরবানি করে আর 5টা মিনিট সময় কি বাড়িয়ে দেওয়া যায় না? অনেকের তাৎক্ষণিক জবাব, না। সবাই হেসে দিল। অনেক আবার ধমকে পড়ল। সাইলেন্ট। তারপরে আবার সবাই চুপ। একটু পরে সময় শেষ হলো। সবাই খাতা জমা দিল। অনেক খাতাগুলো নিয়ে পাশের রুমে চলে গেল। সবাই বসে টুকটাক গল্প করছে। কে কেমন এক্সাম দিল এসব নিয়েই চলছে আলাপ। তন্নি ম্যাথ প্রশ্নটা ইনিয়ে বিনিয়ে দেখতে দেখতেই হঠাৎ জবাকে বলল, জবা শোন, আমি না একটা কোশ্চেনের মানে বুঝিনি, এইটা স্যারকে জিজ্ঞেস করতে হবে, আমি জিজ্ঞেস করে আসছি। তন্নি দ্রুত গতিতে পাশের রুমে চলে গেল। তন্নি যাওয়ার পরে নোরা বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো আর অস্থির ভাব করতে লাগলো। অন্তরা বলল, নোরা, তোর কি হয়েছে? নোরা কোমরে হাত রেখে বলল, অনিক স্যার ওই রুমে একা। তন্নির এখন যাওয়ার কি দরকার ছিল? স্যার এখানে আসার পর জিজ্ঞেস করা যেত না? সবাই এই কথা শুনে অদ্ভুত চোখে তাকালো। অন্তরা হেসে বলল, কন্ট্রোল। দিনটি শুক্রবার হওয়ায় পুরো কোচিংয়ে কোনো স্টুডেন্ট ছিল না। শুক্রবারে কোচিংয়ে এক্সাম থাকে, তাই যাদের এক্সাম হয় তারাই সকালে আসে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও তন্নি এলো না। নোরা, অন্তরা আর সেজুতি মাঝখানে বসে ফিসফিস করে বলল, আচ্ছা, আমি একবার গিয়ে দেখবো তন্নি কি করছে। অন্তরা বলল, পাগল, স্যার রেগে যাবে। নোরা বলল, রাখবে কেন? আমি বলবো আমারও কোশ্চেনের সমস্যা আছে। সেজুতি বলল, তোর সমস্যা কোথায় দেখা। ওদের কথার মাঝখানেই তন্নি আর অনিক ঢুকলো। দরজা দিয়ে ঢোকার সময় অনেক তন্নিকে সাইড দিল। তন্নি আগে ঢুকলো আর অনেক পরে। নোরা সরু চোখে তন্নির দিকে তাকিয়েছিল। অনেক বলল, সবাই জায়গায় বসো, এক্সামের সময় যেভাবে বসেছিলে ঠিক সেভাবে। সবাই তাই করলো। অনেক খাতা বিলি করতে শুরু করলো। নোরার খাতাটা দেওয়ার সময় অনেক ছুঁড়ে মারলো। নোরা ক্যাচ ধরতে পারলো না বলে খাতাটা তার নাকে মুখে এসে লাগলো। অনেক ধমকে সুরে বলল, খাতাটাও ধরতে শেখুনি, কত মার্কস পেয়েছো গুনে আমাকে জানাও। নোরা নরম সুরে বলল, আচ্ছা স্যার।
সবাইকেই একই কথা বলা হলো। তন্নির খাতা দেওয়ার সময় অনেক খাতাটা তন্নির বেঞ্চের উপরে রাখলো। তন্নি অনায়াসে খাতাটা নিয়ে নম্বর গুনতে শুরু করলো। নোরা এই ঘটনা দেখে সেজুদিকে বলল, আমার খাতাটা মুখের উপর ছুঁড়ে মারলো, আর তন্নিরটা এত সুন্দর করে বেঞ্চের উপর রেখে দিল কেন? অন্তরা নোরার কথাই হেসে দিল। সেজুদি বিরক্তি কণ্ঠে বলল, কারণ তুই পিছনে বসেছিস আর তন্নি স্যারের সামনে ছিল তাই। তাহলে স্যার আমাকে পেছনে কেন বসালো? জানি না, এখন ডিস্টার্ব করিস না, মার্কস গুনতে দে। কত পেলি? গোনা শেষ হয়নি। নোরা অন্তরার দিকে তাকালো। অন্তু তুই কত? অন্তরা বলল, 50-এ 32। তুই? আমি 35। কংগ্রেস। অনেক তন্নিকে জিজ্ঞেস করলো, তন্নি কত পেয়েছো? তন্নি চাপা গলায় বলল, 34। নোরা ফিসফিস করে বলল, ইয়েস, আমি ওর থেকে 1 মার্ক বেশি। স্যার আমাকে কখন জিজ্ঞেস করবে? অন্তরা বলল, এত কথা বলিস না, চুপ থাক। অনেক একে একে সবাইকে জিজ্ঞেস করছিল। নোরার সময় না আসতেই সে বলে ফেললো, স্যার আমি 35। অনেক খুশি খুশি ভাব নিয়ে এই কথাটা বলল। অনেক দায় সারা ভাব করে বলল, তো আমি কি করব? ক্লাসরুমে হাসির রোল পড়ে গেল। নোরার মুখটা এতটুকু হয়ে গেছে। অন্তরা হাসতে হাসতে বলল, এই জন্যই তোকে বলেছি কথা একটু কম বল। নোরা কাঁদতে কাঁদতেই মুখে বলল, সবার থেকে আমি বেশি মার্কস পেয়েছি, তবুও স্যার আমাকে কিছুই বলল না, একটু বাহবা পর্যন্ত দিল না। আমার জায়গায় তন্নি হলে এতক্ষণ মাথায় তুলে নাচতো। সে যদি বলল, তন্নির মতো কম কথা বলার অভ্যাস কর, তাহলে দেখবি তোকেও মাথায় তুলে নাচবে। নোরা দুষ্টু হাসি দিয়ে বলল, আমি মাথায় উঠতে চাই না, আমি তো কোলে উঠতে চাই। সে যদি বলল, আস্তাগফিরুল্লাহ। অন্তরা সেজুদিকে বলল, বলেছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে, আসলেই মাথা খারাপ হয়ে গেছে। ছুটির পর কোচিং এর গেট দিয়ে বের হয়ে নোরা আর অন্তরা স্কুটিতে উঠেছিল। সেজুদি ওদের সামনে দাঁড়িয়ে কথা বলছিল। নোরার মন খুব খারাপ। সবার চেয়ে বেশি মার্কস পাওয়ার পরেও অনেক স্যার কেন তাকে কিছু বলল না? সবাই এই বিষয়টা নিয়েই কথা বলছে। হঠাৎ কোথা থেকে যেন রোশনি এসে ডাকলো, এই নোরা, নোরা হেলমেট খুলে রোশনির দিকে তাকালো। কি? এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে। নোরা সেজুদি আর অন্তরাকে দাঁড়াতে বলে রোশনির কাছে গেল। বলো কি কথা? রোশনি নোরার ঘাড়ে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল, আমি জানি আজকে তোমার মন খারাপ, সেজন্য তোমার জন্য একটা গুড নিউজ আছে। নোরা হাঁটা থামিয়ে নিজের ঘাড় থেকে রোশনির হাত সরিয়ে বলল, আমার মন খারাপ না, আর কি গুড নিউজ? রশ্মি হেসে বলল, আর 2 দিন পর অনেক স্যারের বার্থডে। নোরা হেসে বলল, আমি জানি। রশ্মি উৎকণ্ঠা নিয়ে বলল, জানো, তাহলে কিছু প্ল্যান করেছো স্যারের জন্য? এখনো কিছু ভাবিনি, আমি কনফিউজড। স্যার কি পছন্দ অপছন্দ করে সেটা তো আমি জানি না। আমি জানি স্যার কফি খেতে খুব পছন্দ করে, কফি ওনার নেশা। স্যার কিন্তু একবার নিজেই বলেছিল, মনে আছে? নোরা খুশিতে লাফিয়ে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তাহলে কি স্যারকে একটা ইনস্ট্যান্ট কফি মেশিন গিফট করব? স্যার খুব খুশি হবে। রশ্মি মুখ গোমরা বানিয়ে বলল, আমিও সেটা ভেবেছিলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? তিন্নি স্যারের জন্য আগেই কফি মেশিন কিনে ফেলেছে। নোরার কথায় বাজ পড়ল। কি? একই গিফট 2টা হয়ে গেলে সেটার তো আর ভ্যালু থাকবে না, তাই আমাদের অন্য কিছু ভাবতে হবে। আমি ভাবছি শেক্সপিয়ারের একটা বই দিব। হ্যাঁ, এইটাও দারুণ আইডিয়া। বই তো যে কেউ পছন্দ করবে, কিন্তু আমি কি দেব? তোমার জন্য আমার কাছে অন্য প্ল্যান আছে। কি প্ল্যান? আমি এমন কিছু দিতে চাই যেটা স্যারের সব থেকে পছন্দ হবে। একটা জিনিস আছে, সেটা স্যারের সব থেকে পছন্দ, বলতে পারো স্যারের নেশা। কি সেটা? রেশমি নোরার কাঁধে হাত রেখে রেশমি বলল, শোনো নোরা, তুমি যদি চাও তোমার গিফট স্যারের সবচেয়ে পছন্দ হোক, তাহলে আমি বলি তুমি ওনাকে এক কার্টুন বেস্টার্ন গিফট করো। ম্যানসন মানে সিগারেট? নোরার চোখ বড় হয়ে গেল। রেশমি বলল,
হুম, স্যারের সিগারেটের নেশা আছে। আর ব্যানসাম তোর সবার অন্যতম ফেভারিট ব্র্যান্ড। স্যার এটা পেলে অনেক খুশি হবে। পাগল, স্যার যদি রেগে যায় আমি স্টুডেন্ট হয়ে টিচারকে সিগারেট গিফট করব? ছি ছি। আরে চিয়ের কি হলো? আরে যারা সিগারেট খোর ওরা এত কিছু চিন্তা করে না, ওরা শুধু পেলেই খুশি। তুমি এক কার্টুন পেস্টনের সাথে একটা সুন্দর লেটার গিফট করো, দেখবা স্যার এত খুশি হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ছি, জীবনেও না। উনি টিচার মানুষ, এসব আমি কিভাবে গিফট করব ওনাকে? আরে গাধি, এটা ছেলে পাঠানোর একটা অভিনব পদ্ধতি। আমি জানি তুমি অনেক স্যারকে লাইন মারছো, তাই তোমাকে বুদ্ধিটা দিলাম। বেশিরভাগ মেয়ে সিগারেট পছন্দ করে না, আর তুমি যদি মেয়ে হয়ে সিগারেট গিফট করো, স্যার তোমাকে ইউনিক আর স্মার্ট ভাববে। একবার ট্রাই করে দেখো। তুমি রাজি না হলে সুযোগটা আমি কাজে লাগাবো, মানে আমি পেনশন গিফট করব। তুমি বই দিও, শেক্সপিয়ারের বই। নোরা কিছু একটা ভেবে বলল, না থাক, ব্যানসন আমিই দিব, বই তুমি দিও। শিওর? হ্যাঁ শিওর। ঠিক আছে, তাহলে ডান। আর গিফট কেনার জন্য হেল্প লাগবে আমাকে বলো। আমার চেনা জানা একটা ব্র্যান্ডেড দোকান আছে, সেখানে সব ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়, দামি ব্র্যান্ড। আমি তোমাকে নিয়ে যাব। আচ্ছা, আমি জানাবো তোমাকে। নোরা মুখে এই কথা বললেও মনে মনে ভীষণ চিন্তায় পড়ে গেল, কাজটা ঠিক হবে কিনা। রেশমির সাথে কথা বলে নোরা ফিরে আসার পরে অন্তরা বলল, কি রে, রেশমি কি বলে? নোরা বলল, সোমবার অনিক স্যারের বার্থডে, সেটা নিয়েই কথা বলছিল। ও, সে যদি বলল। অনিক স্যারের বার্থডের কথা তো ভুলেই গিয়েছিলাম। নোরা চিন্তিত মুখে হেলমেট পরে নিল, তারপরে স্কুটারে বসলো। সে যদি ওদেরকে বাই বলে চলে গেল। নোরা অন্তরাকেও এই বিষয়ে কিছু বলল না। এখন বললে অন্তরা অযথাই বকাবকি করবে, ব্যাপারটা নিয়ে নোরা আরও ভাববে। অনেক স্যারের সত্যি সিগারেটের প্রতি অতিরিক্ত আসক্তি আছে কিনা সেটা জেনে নেওয়াটা দরকার। সেদিন রাতে নোরা শুধু এই বিষয়টা নিয়েই চিন্তা করলো। অনেকে ফেসবুকে রিকোয়েস্ট পাঠানো হয়েছিল কাল রাতেই, সে আজ অ্যাকসেপ্ট করেছে। নোরা কোনো কিছু চিন্তা না করে অনেকে মেসেজ দিল, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? তারপর সারা রাত রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করলো, কিন্তু রিপ্লাই এলো না। নোরা মন খারাপ নিয়েই ঘুমিয়ে গেল। ঘুমানোর আগেই কেঁদেছিল খুব। তারপরে ঘুম ভেঙে দেখলো চোখ ফুলে লাল টকটকে হয়ে আছে। আরেকবার ফেসবুকে ঢুকলো, রিপ্লাই এখনো আসেনি। তবে অনেক অনলাইনে ছিল 2 ঘন্টা আগে। তখনও কি মেসেজটা দেখেনি, নাকি ওকে ইগনোর করছে? নোরা মেনে নিতে পারছে না। বুকের মধ্যে চিনচিনে ব্যথাটা শুধু বেড়েই চলেছে, সাথে সেই দম বন্ধ করা অনুভূতি তো আছে। সব মিলিয়ে নোরার অসহ্য লাগছে। এই কয়েকদিনে একটা জিনিস বেশ ভালোভাবেই টের পেয়েছে সে, অনিকের প্রতি তার অনুভূতিটা দিন দিন আসক্তির রূপ নিচ্ছে। এক মুহূর্ত অনিকের কথা না ভেবে থাকতে পারে না সে। আর এই ব্যাপারটা যে কতটা যন্ত্রণা সেটা যে পায় শুধু সেই বোঝে। সানিও কি এতটাই কষ্ট পেয়েছিল ওর জন্য? এই প্রথম নোরার সানির জন্য খুব খারাপ লাগছে। সানিকে ফোন করে সরি বলতে ইচ্ছে করছে, ওর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করছে, কিন্তু ক্ষমা চাওয়ার মুখ তার আর নেই। সে অন্যায় করেছে সানির সাথে, চরম অন্যায়। সন্ধ্যার শুরুতেই কোচিং রুমের সিঁড়ির পাশে কাচের গ্লাসের জানালায় চোখ রেখে দাঁড়িয়েছিল নোরা। সামনের ক্লাস থেকে একটু পরেই অনিক স্যার বের হবে। নোরা অনিককে এক নজর দেখবে, অনিকও তাকে দেখবে। কয়েক সেকেন্ডের দৃষ্টি বিনিময়, এতেই নোরা সারা দিনের প্রশান্তি পেয়ে যায়। নোরা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিল, হঠাৎই একটা মিষ্টি কণ্ঠ শুনে ঘুরে তাকালো। তাকে কেউ ডাকছে না, একটা মেয়ে খুব শব্দ করে হেসে আফজাল স্যারের সাথে কথা বলছে। মেয়েটা আফজাল স্যারকে কিছু দিচ্ছে। আফজাল স্যারের মুখে হাসি হাসি। উনি খুব খুশি হয়ে প্যাকেটটা নিয়ে বললেন, থ্যাংক ইউ। নোরা ভালো করে তাকিয়ে দেখলো ওইটা একটা সিগারেটের প্যাকেট। মেয়েটা আফজাল স্যারকে সিগারেট দিচ্ছে কেন? আবার স্যারও কত খুশি হয়ে নিচ্ছে। মেয়েটা স্যারের সাথে দাঁড়িয়ে আরো কিছুক্ষণ কথা বলল, তারপরে চলে গেল। মেয়েটি যাওয়ার সময় আফজাল স্যার হাসি হাসি মুখ করে অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে রইলেন। ছাত্রী হয়ে এই মেয়েটা যদি আফজাল স্যারকে সিগারেটের প্যাকেট দিতে পারে, তাহলে সে কেন পারবে না? আফজাল স্যারকে দেখে মনে হলো বিষয়টা সে ভীষণ খুশি। অনেক স্যারও কি খুশি হবে?
রোশনির কথাগুলো আরেকবার মনে পড়েছে। নোরা সিদ্ধান্ত নিয়ে ফেললো সে অনেক স্যারের বার্থডেতে ব্যানসন গিফট করবে, সাথে খুব সুন্দর একটা লাইটার। অনেক স্যারের রিয়াকশন কেমন হবে আন্দাজ করা যাচ্ছে না, একটু তো রিস্ক নেওয়া যেতেই পারে, পরে কি হবে সেটা দেখা যাবে। আজ সোমবার, অন্তরা নোরাকে বাসা থেকে নিতে এসেছে। নোরা কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। আলমারির সামনে 1 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে, কিন্তু পরার মতো কোনো ড্রেস সে পাচ্ছে না। অন্যান্য দিন জামা কাপড় নিয়ে এত ঝামেলা হয় না তার, আজ হচ্ছে, কারণ আজ একটা স্পেশাল দিন, অনেক স্যারের বার্থডে। নোরা এমন রঙের জামা খুঁজছে যেটা কোচিংয়ের সাথেও মানিয়ে যায়, আবার গর্জিয়াসও দেখায়, কিন্তু এমন কোনো রং খুঁজে পাচ্ছে না। অন্তরা এসে নোরাকে জামা চুজ করে দিল। লাল রঙের সিল্কের কামিজ, কালো ওড়না আর সালোয়ার। নোরা জামাটা দেখে বলল, না রে অন্তু, এটা আমি পারবো না। কেন? এটা বেশি গর্জিয়াস হয়ে যায়, পরে স্যার কি মনে করবে? আরে ধুর, কিচ্ছু হবে না, তোকে পড়তে বলেছি পর, খুব সুন্দর লাগবে। এটা পরে লাল টুকটুকে লিপস্টিক আর চোখে গাঢ় করে কাজল লাগাবি, চুলগুলো স্ট্রেট করে পেছনে ছেড়ে দিবি, আর সামনের কয়েকটা চুল কার্ল করে কপালে ফেলে রাখবি। তোকে যে কি সুন্দর লাগবে রে নাড়ু। সাথে যদি বড় পাথরের কানের দুল পরা যায় তাহলে তো কথাই নেই। এই, তোর কাছে আছে বিগ স্টোন? তুই কি পাগল হয়েছিস? বিগ স্টোন পরে আমি কি বিয়ে বাড়িতে যাচ্ছি? আমি এসব কিছুই করব না। আর আমাকে এত কিছু বলছিস, তুই নিজে কি পরেছিস? হ্যাঁ, মুখে তো স্নোটা পর্যন্ত মাখিস নাই, আর চুলও মনে হয় ঠিক মতো আঁচড়াস নাই। আর কি ড্রেস পরেছিস? এটা মন্দা মার্কা রং। আমার তো আর অনেক স্যারের অ্যাটেনশন পাওয়ার দরকার নেই, দরকারটা হচ্ছে তোর, সেজন্য তোকে সাজতে হবে। আর কোনো কথা না, যা বলছি তাই কর, হাতে বেশি সময় নেই। ধুর অন্তু, তুই কিচ্ছু বুঝিস না। আমি এভাবে সেজে গেলে মানুষ কি ভাববে, আর অন্য টিচাররাই বা কি ভাববে? কেউ কিছুই ভাববে না, সব তুই একাই ভাবছিস। আর অনেক মেয়েরা তো মেকআপ করেও কোচিংয়ে আসে, মনিকা, সঞ্জিদা, ওদের দেখিস না? ওরা তো সবসময় সাজগোজ করে, কিন্তু আমি হঠাৎ একদিন সেজে গেলে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে, আমার খুব অর্কট লাগবে। ভাবতেই কেমন শরীর শিরশির করছে। ও মাই গড, আমি পারবো না আল্লাহ। এখন কিন্তু থাপ্পড় খাবি, বেশি ন্যাকামি করছিস। চুপচাপ ড্রেস পর, আমি বলছি কিচ্ছু হবে না। অন্তরা এক প্রকার জোর করেই নোরাকে সাজিয়ে দিল, কানে বড় পাথরের দুলও পরালো। কোচিংয়ে ঢোকার সময় নোরার খুব লজ্জা লাগছিল। সে ওড়না দিয়ে মাথায় ঘোমটা টেনে রাখলো আর নিকাবের মতো মুখ ঢেকে রাখলো, যেন কেউ তাকে না চিনতে পারে। ক্লাসে যাওয়ার পরে অন্তরা তার মাথার ঘোমটাটা খুলে দিল আর স্বাভাবিকভাবে ওড়নাটা পরে দিল। সে যদি নোরাকে দেখে অবাক হয়ে বলল, দোস্ত, তোকে তো আজ দারুণ লাগছে, পুরোই লাল কুমারী। নোরা হেসে দিল। সুজিতে নোরার হাতে বড় বক্স দেখে বলে উঠল, এটা কি? নোরা বলল, অনেক স্যারের গিফট। সে যদি বলল, এত বড় প্যাকেটে কি এমন কিনেছিস স্যারের জন্য? নোরা বলল, সারপ্রাইজ, শুধু স্যার দেখবে, তখন তোরাও দেখিস। সে যদি অন্তরাকে বলল, অন্তরা বলতো এটার ভিতরে কি, তুই জানিস? অন্তরা বলল, জানি না, আমাকেও কিছু বলেনি। সে যদি আর অন্তরা মিলে গেস করা শুরু করলো। একজন বলছে চকলেট, আরেকজন বলছে বড় টেডি বিয়ার, আরও অনেক কিছুই বলেছে, কিন্তু আসল জিনিসটা কেউই ধরতে পারছে না। নোরা সবার মন্তব্য শুনে মিটিমিটি হাসছে। নোরা প্রথমেই ভেবেছিল সেই সব থেকে বেশি সেজেছে, কিন্তু তন্নি যখন ভিতরে ঢুকলো সবার চোখ ছানাবড়া হয়ে যাওয়ার উপক্রম। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে তন্নির দিকে। এমনিতে মেয়েটা খুব ফর্সা, তার ওপরে পড়েছে গোলাপি রঙের শাড়ি, এলোমেলো খোলা চুল, মাথায় ছোট্ট টিকলি, গলায় কিচ্ছু নেই, কানে ছোট ছোট দুল। টিকলিটা বেশ চোখে লাগছে, আর সেজন্যই তাকে বেশি আকর্ষণীয় লাগছে। ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক, লিপ গ্লস আর বড় করে আইলাইনার পরেছে। সব মিলিয়ে তন্নিকে আশ্চর্য রকমের সুন্দর লাগছে। নোরা নিজে মেয়ে হয়েও তন্নির থেকে চোখ ফেরাতে পারছে না, তাহলে ছেলেদের কি অবস্থা হয়েছে আল্লাহই ভালো জানে। অন্তরা তন্নিকে দেখে রসিকতা করে বলল, বাব্বা তন্নি, তোমাকে তো পুরো আগুন লাগছে। রাস্তা দিয়ে আসার সময় কয়জন হার্ট অ্যাটাক করেছে শুনি? অন্তরার কথায় সবাই হাসলো। তন্নি লজ্জা পেয়েও সে প্রকাশ করলো না, দায়সারা ভাব করে বলল, একজনও না। অন্তরা বলল,
আরে কি বলো, তুমি দরজা দিয়ে ঢোকার সময় আমারই তো হার্ট অ্যাটাক হতে যাচ্ছিল। তাহলে রাস্তাঘাটে মাসুম ছেলেগুলোর যে কি বেহাল দশা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আমার মনে হয় যে কয়জন তোমাকে দেখেছে সব কয়টা হার্ট অ্যাটাক করেছে, কিন্তু তুমি অন্য কারোর চিন্তায় ব্যস্ত ছিলে তো তাই দেখোনি। নোরা এই কথা শুনে হেসে উঠল শব্দ করে। আর কেউ না বুঝলেও সে বুঝেছে অন্তরা কোন অর্থে কথাটা বলেছে। জবা বলল, এই তন্নি, জিনিসগুলো বের কর, সাজাতে হবে না? তন্নি বলল, ও হ্যাঁ, আমি বের করে দিচ্ছি, তোরা সাজ, আমি শাড়ি পরে এত কাজ পারবো না। সে যদি বলল, কি সাজানোর কথা হচ্ছে? সাদিয়া বলল, আজকে অনেক স্যারের বার্থডে না, তাই আমরা সবাই মিলে চাঁদা তুলে ডেকোরেশনের জিনিস কিনেছি, ক্লাসরুমটা সাজাবো। আর তন্নি তো স্যারের জন্য কেকও বানিয়েছে। তন্নি মিটিমিটি হাসছে আর ব্যাগ থেকে ডেকোরেশনের জিনিস বের করে টেবিলে রাখছে। সে যদি, অন্তরা আর নোরা কিছুক্ষণ চোখাচোখি করলো। সে যদি বলল, তাই নাকি? আমাদের বললে না তো, তাহলে আমরাও জয়েন্ট করতাম। জবা বলল, আরে এটা আবার বলার কি আছে? সে যদি বলল, না বললে জানবো কিভাবে? নোরা সে যদিকে থামিয়ে ফিসফিস করে বলল, বাদ দে, ওদের কাজ ওরা করুক। সে যদি আর কিছু বলল না। সবাই ক্লাসরুম সাজানোয় ব্যস্ত হয়ে গেল। দরজার উপরে দড়ি টাঙিয়ে ঝুড়ি আটকে রাখা হয়েছে। ঝুড়িতে অজস্র ফুলের পাপড়ি। অনেক স্যার যখন দরজা ঠেলে ভিতরে ঢুকবে, দড়ির টান লেগে ফুলগুলো ঝরঝরিয়ে পড়বে তার উপরে। তন্নি টেবিলে কেক রেডি করে দাঁড়িয়ে থাকবে। সবাই তাকে ঘিরে থাকবে। অনেক স্যার ঢোকা মাত্রই সবাই চিৎকার করে বলবে, হ্যাপি বার্থডে স্যার। সবাই তন্নিকে ঘিরে দাঁড়ালো। পুরো ক্লাসরুমের সবাই সমবেত হয়েছে। শুধু সে যদি, নোরা আর অন্তরা আসলো না। ওরা বেঞ্চেই বসে আছে, কারণ এই আয়োজনের কথা ওরা তিনজন ছাড়া সবাই জানতো। তাই ওরা তিনজন ইচ্ছে করেই যায়নি। সময় মতো অনেক স্যার ক্লাসে ঢুকলো। সবাই উচ্চস্বরে চিৎকার দিয়ে তাকে উইশ করলো। অনেক সবকিছু দেখে মোটামুটি চমকালো, কিন্তু এতটাও চমকালো না যতটা দরকার ছিল। হয়তো প্রায় প্রত্যেক ক্লাস থেকে এমন সারপ্রাইজ পেয়ে এসেছে সে। এই ক্লাসেও যে সারপ্রাইজ ওয়েট করছে সেটা আগে থেকেই জানতো, তাই খুব একটা অবাক হয়নি। কিন্তু নোরা অবাক হয়ে অনেকের দিকে তাকিয়ে আছে। তার চোখ আটকে গেছে অনেকের লাল পাঞ্জাবিতে। পলক ফেলতেও যেন ভুলে গেছে সে। লাল পাঞ্জাবির উপরে কালো সুতোর এমব্রয়ডারি ডিজাইন। নোরা বুঝতে পারছে না তার কামিজের সাথে মিলে গেল কি করে। এই কামিজটা চুজ করার জন্য এখন অন্তরাকে একটা কিস দিতে ইচ্ছা করছে। অনেক মাথার ফুলগুলো ঝাড়তে ঝাড়তে টেবিলের সামনে এসে দাঁড়ালো। সবাই কেক কাটার জন্য জোরাজুরি করতে লাগলো। নোরা, সেজুতি আর অন্তরা আগে বেঞ্চে বসেছিল, এবার শুধু উঠে দাঁড়ালো। অনেক ওদের দেখে বলল, তোমরা ওখানে কেন? তোমরাও আসো। অন্তরা হেসে বলল, না স্যার, থ্যাংক ইউ, আমরা এখানেই ঠিক আছি। অনেক কি মনে করে যেন আর কিছু বলল না। নোরার হালকা মন খারাপও হলো। অনেক যেন তার দিকে ফিরেও তাকাচ্ছে না। কি লাভ হলো এত সেজেগুজে এসে? কেক কাটার সময় জবা, রশনি আর সাদিয়া বারবার এক কথাই বলছিল, স্যার কেকটা অনেক স্পেশাল, এটা তন্নি নিজের হাতে বানিয়েছে। তখন নোরা উদাস মুখে দাঁড়িয়েছিল। কেক কাটার পর্ব শেষ হলো, কিন্তু অনেক কেক খেলো না। তার নাকি চকলেট কেকে অ্যালার্জি। এই কথা শুনে নোরা মনে মনেই হেসে উঠল। তার যে কি আনন্দ লাগছিল। তন্নির মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বেচারা যার জন্য এত কষ্ট করে কেক বানালো সেই খেলো না। নোরার হাসি যেন থামছেই না। তারপরে আসলো গিফট দেওয়ার পালা। সবাই এক এক করে গিফট বের করছে। তন্নি সত্যি সত্যি কফি মেশিন কিনেছে, সাথে একটা হাত ঘড়ি আর পারফিউমও। তন্নির আয়োজন দেখে নোরা, সেজুতি, অন্তরা একজন আরেকজনের দিকে আর চোখে তাকালো। রেশমি শেক্সপিয়ারের বই দিয়েছে, সাদিয়া আর জবা দিয়েছে চকলেটের বক্স। সবার শেষে নোরা গেল গিফট দিতে। অনেক গিফট তুলতে তুলতে ক্লান্ত। নোরার হাতে এত বড় বক্স দেখে অনেক খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? নোরা হেসে বলল, খুলে দেখুন। অনেক একটা সন্দেহের হাসি দিয়ে গিফট খুলতে শুরু করলো। নোরার হঠাৎ মনে হলো অনেক খুব আগ্রহ নিয়ে তার গিফটটা খুলছে। অন্যান্য গিফটগুলো খোলার সময় এতটা আগ্রহ ছিল না ওর। বেশিরভাগ গিফট তো সে খুলেও নি। যার গিফট সেই খুলে দিয়ে খেয়েছে। অনেক গিফটটা খোলার পরে দেখলো এক কার্টুন ব্যানসন সিগারেট। প্যাকেটের উপরে বড় বড় অক্ষরে লেখা, ধূমপান যৌন ক্ষমতা হ্রাস করে। অনেক লেখাটার দিকে তাকিয়েছিল। কি জানি লেখাটা শব্দ করে পড়ল, আর সবাই সঙ্গে সঙ্গে হেসে উঠল। পুরো ক্লাস জুড়ে হাসির রোল পড়ে গেল।
সে যদি আর অন্তরা হাসলো না কেবল। নোরা লজ্জায় আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। গিফট কেনার সময় এই লেখাটা একদমই খেয়াল করেনি সে। অনেক ক্লাসে হাসির শব্দ এমনিতেই অপছন্দ করে, এবার আরো বেশি রেগে গেল। উচ্চ শব্দে বলল, সবাই সাইলেন্ট। সঙ্গে সঙ্গে ক্লাসরুম জুড়ে ভিনপতন নীরবতা তৈরি হলো। অনেক নোরার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে বলল, নোরা, তুমি এটা দিয়ে কি বোঝাতে চাইছো? নোরা অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু বোঝাতে চাইছি না স্যার। তাহলে এই ধরনের উপহার দেওয়ার মানে কি? তুমি জানো এটা কত বড় বেয়াদবি? নোরা আকাশ থেকে পড়ল, কি বলবে বুঝে উঠতে পারছে না। অনেক ধমক দিয়ে বলল, আমাকে এই ধরনের জিনিস দেওয়ার সাহস তুমি কিভাবে পেলে? নোরা আটকে উঠল, বুকটা ধুকধুক করতে লাগলো তার। পাখির মতো আত্মাটা ছটফটানি শুরু করে দিয়েছে। অনেকের রাগে কণ্ঠরানি পর্যন্ত কাঁপছে, চোখ দুটো লাল হয়ে গেছে, শিরা উপশিরা যেন দপদপ করে লাফাচ্ছে। নোরা সেটাই স্পষ্ট টের পাচ্ছে। ক্লাসের সবাই নিস্তব্ধ চোখে ওদের দিকে তাকিয়ে আছে। নোরা কাঁপা কণ্ঠে বলল, সরি স্যার, কিন্তু আমার মনে হয়েছিল আপনি খুশি হবেন। অনেক বিস্মিত হয়ে বলল, জানি না এই জিনিস তুমি কি বুঝে দিয়েছো, আবার বলছো আমি খুশি হব। নোরা, আমি তোমাকে এতদিন বোকা মেয়ে ভাবতাম, কিন্তু তুমি আসলে বোকা না, তুমি একটা বেয়াদব। অনেক সিগারেটের কার্টুনটা প্রায় ছুঁড়েই ফেললো। নোরা সরে দাঁড়ালো, না হলে বক্সটা তার মাথায় বাড়ি খেত। নোরার চোখ গিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি আসছে। কাঁদতে কাঁদতে হঠাৎই ক্লাসরুম থেকে বেরিয়ে গেল সে। নোরা কাঁদতে কাঁদতে কোচিং এর ছাদে চলে এসেছে। তার ভিতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে অনাকাঙ্ক্ষিত বর্ষণ বয়ে চলেছে। নোরা নিজেকে থামাতেই পারছে না। কেন এটা করতে গেল সে? সারা জীবনের জন্য অনেকের চোখে নিচু হয়ে গেল। অনেক তার সম্বন্ধে কি ভাবছে কে জানে, কিন্তু তার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। এটা ঠিক যে অনেকের সাথে তার যেই সম্পর্ক, তাতে এই ধরনের উপহার সম্পূর্ণ বেনামানান, কিন্তু তাই বলে অনেক সবার সামনে এভাবে অপমান করলো। অবশ্য এটাই স্বাভাবিক, বরং অনেক যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে। ওর জায়গায় অন্য কেউ হলে হয়তো নোরা এতক্ষণে একটা চড় উপহার পেয়ে যেত। চোখের জল মুছতে মুছতে নিচের দিকে তাকালো নোরা। মেয়েরা কোচিং থেকে বের হচ্ছে, তরুণীরা রিক্সাতে উঠে যাচ্ছে। সে যদি আর অন্তরা রাস্তার একপাশে দাঁড়িয়ে কথা বলছে। কোচিং কি তাহলে ছুটি হয়ে গেল? নোরা নিজের হাতের ঘড়ি দেখলো, মাত্র 5:07। কোচিং ছুটি হওয়ার কথা 6টায়। তাহলে সবাই চলে যাচ্ছে কেন? নাকি অনেক স্যার তার উপরে রাগ দেখিয়ে সবাইকে ছুটি দিয়ে দিয়েছে? এতটাই মেজাজ গরম হয়েছে ওনার যে এখন আর ক্লাসেও নিতে চান না তিনি। নোরার আবার কান্না পেল, জোরে কান্না পেল। সে আসলেই খুব বোকা। তার থেকে দুর্ভাগ্যবতী পৃথিবীতে হয়তো আর একটাও নেই। তাই তো ওর সাথেই এমন হলো। অন্তরা আর সেজুতি নোরার জন্যই নিচে দাঁড়িয়ে আছে, কিন্তু নোরা এখন নিচে যাবে না। তার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না, নিজের চেহারাও কাউকে দেখাতে ইচ্ছে করছে না। নোরা নীরবেই কাঁদতে লাগলো। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে চোখ মুখ মুছে স্বাভাবিক করে নিল নিজেকে নোরা। পেছনে তাকাতেই সে অবাক। অনেক, ওর হাতে সিগারেট। সেই সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তেই বাম সাইডের দেয়াল ঘেঁষে দাঁড়ালো। নোরা সামনের দিকে ফিরে গেল। কোচিংয়ের ভেতরে স্মোকিং নিষেধ, তাই হয়তো ছাদে এসেছে। কিন্তু নোরা এবার কি করবে? চলে যাবে ছাদ থেকে? অনেকের সামনে আপাতত থাকতে ইচ্ছে করছে না। নোরার ভাবনার মাঝখানে অনেক পাশে এসে দাঁড়ালো। নোরা অপ্রস্তুত হয়ে গেল। সিগারেটের গন্ধেই তার বমি পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। বরং জীবনে প্রথমবার সিগারেটের গন্ধটাও ভালো লাগছে। অনেকের ঠোঁটের ছোঁয়া পেয়ে সিগারেটটাও যেন ধন্য। তার পারফিউমের ঘ্রাণের সাথে নিকোটিনের গন্ধ মিশে চমৎকার এক মাদকতার সৃষ্টি করেছে যেন। অনেক সামনে তাকিয়ে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কি দেখছো? নোরা জবাব দিতে পারল না, বিষয়ে জবাব দিতে ভুলে গেছে। অনেকই বলল, এদিকের ভিউটা খুব সুন্দর, মনে হয় এক নজরে পুরো শহর, তাই না? এ কথা বলেই অনেক নোরার দিকে তাকিয়ে হাসলো। নোরা এই মুহূর্তে কি করবে দিশে খুঁজে পাচ্ছে না। হাসবে? না, হাসা ঠিক হবে না। মুখ গম্ভীর রেখে মাথা নাড়ল। অনেক নোরার দিকে ঘুরে দাঁড়ালো। নোরা বুঝতে পারছে না কি হচ্ছে। একটু আগেই যে এত ধমকালো, খারাপ ব্যবহার করলো, এখন সেই স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত নোরার জানা নেই। অনেক স্যার কি সবকিছু ভুলে স্বাভাবিক হতে চাইছে? অনেক ধোয়া ছাড়তে ছাড়তে বলল, নোরা, একটা কথা বলবে? বলুন। আমার স্মোকিং এর অভ্যাস আছে, এই কথা তোমাকে কে বললো? আমি তো কখনো তোমার সামনে স্মোক করিনি, তাহলে জানলে কিভাবে? নোরা ইতস্ততায় পড়ে গেল। রশ্মির কথাটা কি বলবে? বলা ঠিক হবে? যদিও এখানে রশ্মির দোষ নেই। রশ্মি বললেই যে ওকে সেই কাজ করতে হবে এমন তো নয়। সিগারেটের কার্টুন নোরা নিজের ইচ্ছেতেই অনেককে দিয়েছে, এখানে রশ্মির কি দোষ?
রোশনি তো আর জোর করে ওকে কিছু করায়নি। নোরা বলল, জেনেছি। কিভাবে জেনেছো? আর তোমার তো সিগারেটের গন্ধও সহ্য হয় না, তাহলে আমাকে দিলে কি মনে করে? আপনি কিভাবে জানলেন আমার সিগারেটের গন্ধ সহ্য হয় না? আমি আসার পর থেকেই অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছ, এটা দেখেই বুঝেছি তোমার কষ্ট হচ্ছে। একটু থেমে অনেক আবার বলল, আচ্ছা, আমাকে এসব গিফট করলে আমি খুশি হব, এই আইডিয়াটা তোমাকে কে দিল? নোরা চুপ। অনেক জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আবারও বলল, দেখো, আমি জানি আইডিয়াটা তোমার না, এই ধরনের বুদ্ধি তোমার মাথায় আসতেই পারে না। আর তোমাকে বোকা বানানো কত সহজ, তাই সত্যিটা বলো, মেইন কালপ্রিট কে? নোরা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কিছু বলল না। অনেক কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করলো, তারপরে বলল, আচ্ছা, না বলতে না চাইলে থাক, বাদ দাও। কিন্তু একটা সত্যি কথা কি জানো? কি? স্মোকিং এর প্রতি আমার অ্যাডিকশন ছিল, এটা ঠিক, কিন্তু আমি স্মোকিং ছেড়ে দিয়েছি প্রায় 4 বছর আগে। নোরা অবাক হয়ে তাকালো। অনেক নরম গলায় বলল, সরি। সরি কেন? নোরার প্রায় নিঃশ্বাস আটকে আসছে। হঠাৎ এই জিনিসটা দেখে মাথা গরম হয়ে গিয়েছিল, তাই অনেক কিছু বলে ফেলেছি তোমাকে, সেজন্য সরি। নোরা আনন্দে সাগরে ভাসছে, খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল। যদিও দোষটা তারই, তবুও অনিকাকে সরি বলছে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? নোরা উত্তেজিত হয়ে বলল, সি স্যার, আপনি কেন সরি বলছেন? ভুলটা তো আমারই ছিল। আমারই আপনাকে এ ধরনের উপহার দেওয়া উচিত হয়নি, তাই সরি। আমার বলা উচিত ছিল। আমি সরি, খুব সরি। অনেক হাসলো, তারপরে বলল, সিগারেট খাওয়া তো 4 বছর আগেই ছেড়ে দিয়েছিলাম, তখন ডেঞ্জারাস অ্যাডিকশন ছিল। এখন তার 1%ও নেই, গন্ধটাও সহ্য হয় না। আজ অনেকদিন আধ ঘন্টায় 2টা শেষ করলাম, তাও তোমার জন্য। আমার জন্য কেন? না মানে, তুমি গিফট না করলে তো আমি খেতাম না, তাই বলছি। ও, তাহলে আমি আপনাকে খেতে বাধ্য করেছি? বাধ্য করনি, সুযোগ করে দিয়েছো। স্যার, আসলে আমি বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। তুমি কি চাও আমি তোমার দেয়া 1 কার্টুন শেষ করি? তাহলে কিন্তু আবার আগের অভ্যাসে ফিরে যেতে হবে। স্যার, আমি কিছুই চাই না। আমি শুধু আপনাকে খুশি করতে চেয়েছিলাম। খুশি করার জন্য আরো অনেক উপায় ছিল। তাছাড়া আজকে তোমাকে দেখে আমি এমনি খুশি হয়ে গিয়েছি, সুন্দর লাগছে। লাল রঙে তোমাকে এত ভালো বানায় জানা ছিল না। নোরা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। অনেক তার প্রশংসা করলো। এটা কি শুধুই তাকে খুশি করার জন্য বলল, নাকি সত্যি মন থেকে বলল? যে কারণেই বলুক, বলেছে তো, এটাই বড় কথা। নোরার নিজেকেই সার্থক বলে মনে হচ্ছে। অনেক বলল, শোনো নোরা, সরলতা ভালো, কিন্তু বোকামি না। তুমি বোকামি করেছো। এই জিনিসটা আমাকে দেওয়ার আগে অন্তত একবার চিন্তা করা উচিত ছিল। টিচারকে মানুষ এসব গিফট করে? কমন সেন্স নেই? ও সরি, তোমার তো আসলেই কমন সেন্স নেই, ভুলে গেছিলাম। নোরা মাথা নিচু করে বলল, স্যার, আপনি আবার শুরু করলেন? অনেক হেসে উঠল। কি যে সুন্দর সেই হাসি। নোরা নিচে নেমে দেখলো অন্তরা আর সেজুতি তখনও দাঁড়িয়ে আছে। অন্তরা নোরাকে নামতে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তুই কই ছিলি এতক্ষণ? তোকে কত খুঁজলাম। নোরা বলল, পরে বলছি, তার আগে বল, তোরা অনেক স্যারকে কি বলে কনভিন্স করেছিস? সেজুতি আর অন্তরা একবার চোখাচোখি করলো। সেজুতি বলল, আমরা আবার কখন অনেক স্যারকে কনভিন্স করলাম? নোরা বলল, কনভিন্স করিসনি? কিছু বলি শুনি। অন্তরা বলল, বলার সুযোগই হয়নি। তুই ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক স্যার অনেকক্ষণ চুপ করে চেয়ারে বসেছিলেন। তারপর আমাদের ছুটি দিয়ে দিলেন, আমরা সবাই বের হয়ে গেলাম, কিন্তু উনি তখনও বসেছিলেন। ওনার সাথে কোনো কথাই তো হয়নি। নোরা বলল। সেজুতি বলল, স্যার তোর কাছে গিয়েছিল? নোরা বলল, হ্যাঁ স্যার বলেছে। সেজুতি আর অন্তরা অবিশ্বাস্য নজরে তাকালো। কি সত্যি? নোরা হাসি খুশি মুখে মাথা নেড়ে বলল, হুম। তারপরে ওদেরকে সব কাহিনী শোনালো। সেজুতি হাসতে হাসতে বলল, সত্যি করে বলতো, সিগারেটের সাথে কি তাবিজ মিশানো ছিল? স্যার কি খেয়ে পাগল হয়ে গেছে? নোরা বলল, জানি না, কিন্তু আজকে আমি খুব খুশি, তাই তোদেরকে ট্রিট দিব, আয়। অন্তরা বলল, ট্রিটটা আমার বেশি পাওয়া উচিত, কারণ আমিই তোকে এভাবে সাজিয়েছি, যা দেখে স্যার ফিদা হয়ে গেছে। নোরা বলল, তুই আবার বেশিই ভাবছিস। স্যার ফিদা হয়নি, শুধু সুন্দর বলেছে। অন্তরা বলল, আরে ওইটাই, সরাসরি বলেনি, আকার ইঙ্গিতে বুঝিয়েছে।
নোরা মুখে অন্তরার কথাটা অগ্রাহ্য করলেও ভিতরে ভিতরে খুশির জোয়ারে ভাসছিল। একসঙ্গেই স্কুটারে বসলো তারা। সে যদি বসতে বসতে বলল, দোস্ত, তুই যখন অনেক স্যারকে গিফট দিতে গিয়েছিলি আর অনেক স্যারের পাশে দাঁড়িয়েছিলি, তো ওদেরকে দেখতে এত কিউট লাগছিল, মনে হচ্ছিল মেড ফর ইচ আদার, একদম পারফেক্ট জুটি। অন্তরা বলল, হ্যাঁ, একদম একদম ঠিক বলেছিস। আমার কাছেও খুব ভালো লাগছিল দুজনকে একসাথে দেখতে। নোরা চোখ বড় করে বলল, সিরিয়াসলি নাকি আমাকে খুশি করার জন্য বলছিস? সে যদি বলল, না দোস্ত, একদমই না। খুশি করার জন্য কেন বলবো, সত্যি তোদেরকে একসাথে দেখতে খুব ভালো লাগছিল, বিশ্বাস কর। নোরা মন খারাপ করে বলল, সে যদি বলল, ধুর, এইটা কোনো ব্যাপার হলো? তোদেরকে তো আরো বেশি কিউট লাগে, সেজন্য মনে হয় দ্য বেস্ট পেয়ার, তাই না অন্তরা? অন্তরা সুর মিলিয়ে বলল, একদম, আমার তো তোদের আগে থেকে ভালো লাগতো, তার উপর আজকে আবার সেম কালারের ড্রেস পরেছিলি, সত্যি অসাধারণ লাগছিল। আমার কাছে বেস্ট কাপলের অ্যাওয়ার্ড থাকলে তোদের হাতে ধরিয়ে দিতাম। নোরা হেসে বলল, ইস, ডিনারের পর মাত্র বিছানায় শুয়েছে নোরা, তখনই ফোনটা হাতে নিল। মেসেজ বক্স চেক করতেই এক প্রকার লাফিয়ে উঠল। অনেক স্যারের রিপ্লাই। কাল যে অনেককে মেসেজ দিয়েছিল সেই রিপ্লাই এখন এসেছে। নোরার বিশ্বাসই হচ্ছে না, সত্যি কি অনেক স্যার তার মেসেজে রিপ্লাই করেছে? এক মুহূর্ত দেরি না করে এই মেসেজটি চেক করলো। এই বিচ্ছি, কি খবর? নোরা খুশিতে ডগমগ চোখে ফোনের স্ক্রিনে তাকিয়েছে। চিন্তা করতে লাগলো, এই ধরনের মেসেজ অনেক লিখেছে। কেন যেন বিশ্বাসই করতে পারছে না নোরা। কি রিপ্লাই দিবে সেটাও বুঝতে পারছে না। তার হাতের আঙ্গুলগুলো থরথর করে কাঁপছে। কি মুশকিল! অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে মেসেজ লিখলো, ভালো, আপনি কেমন আছেন স্যার? প্রায় সঙ্গে সঙ্গেই সিন হলো মেসেজটি, মানে অনলাইনেই আছে। প্রচন্ড উত্তেজনায় নোরার হার্টবিট বাড়তে লাগলো। অনেক রিপ্লাই দিল, আমি ভালো, কিন্তু তুমি এখনো ঘুমাওনি কেন? আসলে মাত্র ডিনার শেষ করলাম। এত দেরিতে ডিনার? আমাদের বাসার এমনই রুটিন। ও আচ্ছা, তবে বেশি রাত জাগা কিন্তু ভালো অভ্যাস না, এতে মস্তিষ্কের ওপর চাপ পড়ে, তাই জলদি ঘুমানোর অভ্যাসটা করে নিও। নোরা সাহস করে লিখলো, স্যার আপনিও তো জেগে আছেন। আমি তো জেগে আছি কাজে, এত রাতে তোমার কি কাজ? নাকি বয়ফ্রেন্ড ঘটিত ব্যাপার? নোরা এই মেসেজ দেখে হালকা লজ্জিত বোধ করলো। প্রায় সঙ্গে সঙ্গে লিখলো, ছি ছি, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। অনেক বলল, সত্যি? নোরা লিখলো, আগে। তাহলে তো রাত জাগার কোনো কারণই দেখছি না। কেন? মানুষ বুঝি শুধু প্রেমের জন্যই রাত জাগে? তাহলে আপনিও কি গার্লফ্রেন্ডের জন্য জেগে আছেন? অনেক অপ্রস্তুত হয়ে বলল, ভালোই তো কথার প্যাঁচে ফেলতে পারো দেখছি। রাত জেগে আর কোনো কাজ নেই তাই না? ঘুমাও। ধমকাচ্ছেন কেন? আপনি কি আমাকে মেসেঞ্জারেও রেহাই দিবেন না? আমি তো ভেবেছিলাম তুমি ধমকও বুঝবে না, কমন সেন্স আছে তাহলে। আবার ধুর, আপনার সাথে আর কথাই বলবো না, আমি ঘুমাচ্ছি। সেটাই ভালো, ফোন রেখে ঘুমাও। ফোন নিয়ে কি ঘুমানো যায়? রেখেই তো ঘুমাবো। হ্যাঁ তাই তো। আচ্ছা, তার আগে একটা কথা বলুন তো। অনেক শুধু প্রশ্নবোধক চিহ্ন পাঠালো, কোনো শব্দ লিখলো না। নোরা বলল, আপনি আমাকে পিচ্চি বললেন কেন? পিচ্চিকে পিচ্ছি বলতে পারবো না? না, পারবেন না। আমি পিচ্চি কিভাবে হলাম? আমার কাছে তুমি পিচ্ছি, তোমরা সবাই পিচ্ছি। আমার 18 বছর 4 মাস। মাত্র? এটা মাত্র মনে হলো? কত বছর হলে পিচ্চি থাকবো না? যত বয়সী হোক আমার কাছে পিচ্ছিই থাকবে। আপনার বয়স কত? আজকে আমার 26তম জন্মবার্ষিকী ছিল। কি? আপনার 26 বছর? অবাক হলে মনে হচ্ছে? অবাক তো হচ্ছি। আপনাকে দেখে তো একদমই বোঝা যায় না যে আপনার বয়স 26। তাহলে কি বোঝা যায়? 21 কি 20? মজা পেলাম। আপনি দৈত্যের মতো হাসছেন কেন? দৈত্যের মতো কোথায় হাসলাম? এটা তো দৈত্যের মতো হাসি। রূপকথার গল্পে শোনেননি? দৈত্যরা বিশাল শরীর নিয়ে ভারী শব্দে কি হো হা হা করে হাসে। হাসার সময় ওদের ভুঁড়ি নড়তে থাকে। আমি তো হি হি হো হো করে হাসিনি, হা হা করে হেসেছি। তবু আমার দৈত্যের কথা মনে পড়ছে, ভয় লাগছে। ভয় লাগার কি হলো? জানি না। তুমি কি রাতে একা ঘুমাও? না, আমার সাথে কিড্ডো ঘুমায়। কিড্ডোকে?
আমার টেডি বিয়ার। ওর শরীর অনেক মসৃণ, ওকে জড়িয়ে না ধরলে আমার ঘুমিয়ে আসে না, তাই প্রতিদিন ওকে জড়িয়ে ধরে ঘুমাই। ঠিক আছে, তাহলে কিড্ডোকে জড়িয়ে ধরেই ঘুমাও, কিন্তু দেখো কিড্ডো যেন আবার তোমাকে জড়িয়ে না ধরে। এই মেসেজ দেখে নোরা ভয় পেয়ে একটা চিৎকার দিয়ে ফেললো। তারপরে লিখলো, আজব তো, আপনি আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? তুমি ভয় পাচ্ছ? আপনি তো চাইছেনই আমি ভয় পাই। আমি এটা চাইছি না। অবশ্যই চাইছেন, না হলে অমন কথা কেন বলেন? আমার এখন সত্যি ভয় লাগছে, কি করব? জিকির করো, দোয়া পড়ো, আর ভয় লাগবে না। নিজে ভয় দেখিয়ে এখন আবার বলছে জিকির করতে, দোয়া পড়তে, কি অদ্ভুত! আপনি ভয় না দেখালে তো আমি ভয়েই পেতাম না। ভয় তাড়ানোর আরেকটা উপায় আছে। একটা সিগারেট ধরিয়ে শুয়ে পড়ো, আগুন দেখলে ভূত কাছে আসে না। সিগারেট ধরিয়ে শুয়ে পড়বো মানে? আমি কি সিগারেট খাই? আমাকে এক কার্টুন দিলে অথচ নিজে খাও না। আমি তো ভেবেছিলাম তোমার বাবার সিগারেটের ফ্যাক্টরি আছে। ধ্যাৎ, আর মজা নিয়েন না। ব্যাপারটার জন্য তো সরি বলেছি আমি। সব ভুলের সমাধান সরি দিয়ে হয় না নোরা। তাহলে কি করতে হবে? কিছু না, তুমি ঘুমাও নোরা, অনেক রাত হয়েছে। আপনি ঘুমাবেন না? আমি ঘুমোতেই যাচ্ছি। ঠিক আছে, চলুন একসাথে ঘুমাতে যাই। তুমি কি এ ধরনের দুষ্টুমি সবার সাথেই করো? সবার সাথে কেন করব? সবাই তো সব দুষ্টুমির যোগ্য না। অনেক লিখলো, ঘুমাও নোরা, রাত কম হয়নি। আপনার কি খুব ঘুম পাচ্ছে? মেসেজটা সেন্ড হলো, কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পরও সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরার হালকা মন খারাপ হলো। অনেক হঠাৎ কনভারসেশনটা শেষ করে দিল কেন? ভালোই তো লাগছিল কথা বলতে। সারা জীবন যদি এভাবে কথা বলে যাওয়া যেত, এই কথোপকথন হতো অনন্তকালের। নোরা বাম কাত হয়ে শুয়ে পড়ল। আজকে রাতে তার ঘুম আসবে না। নোরা ক্লাসে বসে আছে। ক্লাস চলছে ফিজিক্যাল। আফসাল স্যারের লেকচার দিচ্ছে, কিন্তু সেদিকে নোরার কোনো মনোযোগ নেই। তার দৃষ্টি দরজার বাহিরে। অনিক স্যারের বিখ্যাত লাঠিটা আজ তাদের ক্লাসে। প্রতিদিন এই সময় লাঠিটা নিয়ে আসতেন অনিক স্যার। আজকেও নিশ্চয়ই আসবেন। তখন একটিবার দৃষ্টি বিনিময় হবে। সেই অপেক্ষাতেই প্রহর গুনছে নোরা, কিন্তু অনিক আসে না। অপেক্ষাও শেষ হচ্ছে না। কোচিংয়ের প্রায় সবাই মোটামুটি কালকের ঘটনা জেনে গেছে। অনিককে সিগারেট গিফট করার ঘটনা। অনেকে এই নিয়ে হাসাহাসি তামাশাও করেছে। আফজাল স্যারও ছাড় দেননি। কিছুক্ষণ আগে তিনিও পচালেন, বলেছিলেন, গিফটটা কিন্তু খুব দামি, সবাই এর মূল্য বোঝে না। অনিককে না দিয়ে যদি আমাকে দিতে, খুব যত্ন করে ব্যবহার করতাম। নোরা কারো কথাতেই কোনো মাথা ব্যথা হচ্ছে না। অনিক স্যার যে তাকে মাফ করেছে এবং স্বাভাবিক ব্যবহার করেছেন, এটাই তার কাছে অনেক। এতটা সময় কেটে যাওয়ার পরও যখন অনিক আসলো না, নোরা ফেসবুকে মেসেজ পাঠালো, স্যার আপনি কি আজ এসেছেন? 5 মিনিটের মধ্যেই রিপ্লাই এলো। আসবো না কেন? তাহলে আপনাকে দেখতে পেলাম না যে। আমি গ্রাউন্ড ফ্লোরে ক্লাস নিচ্ছি, উপরে আসিনি, তাই দেখা হয়নি। আমাদের ক্লাসে তো আপনার লাঠি আছে, লাঠি নিতেও আসবেন না? না, সিঁড়ি বেয়ে উঠতে ইচ্ছে করছে না, টায়ার্ড লাগে। তাহলে আমি আপনার লাঠি নিয়ে আসি। তুমি কেন নিয়ে আসবে? তোমার না ক্লাস চলছে? কিছু হবে না, মাত্র 5 মিনিটের তো ব্যাপার। দরকার নেই, পরে সবাই বলবে আমি আলসেমি করে নিজের কাজ স্টুডেন্ট দিয়ে করাচ্ছি। কেউ জানবে না, আমি বলবো ওয়াশরুমে যাচ্ছি। লাঠি নেওয়ার সময় কেউ তোমাকে দেখবে না, তখন তো বুঝবেই। বুঝবে না, আমি ম্যানেজ করে নেব। লাগবে না নোরা, বাদ দাও। নোরার মন খারাপের ইমোজি দিল, তারপর লিখলো, ভেবেছিলাম এই বাহানায় আপনার সাথে একটু দেখা হবে। আমার সাথে দেখা করে তোমার লাভ কি? লাভ আছে, অনেক লাভ, আপনি বুঝবেন না। নোরা ইচ্ছে করেই লাভের জায়গায় লাভ লিখেছে। অনেক সেটা বুঝতে পেরে বলল, তুমি ক্লাসে বসে মেসেজিং করছো, আফজাল ভাই দেখে না? দেখবে কিভাবে? আমি তো লুকিয়ে করছি। মোবাইল রেখে ক্লাসে মনোযোগ দাও, না হলে আমি আফজাল ভাইকে ফোন দিয়ে বলবো তুমি কি করছো। ঠিক আছে, রাখছি, বাই। নোরা শোনো। জি বলুন। ছুটির সময় আমি ছাদে থাকবো। নোরা ভীষণ অবাক হলো। অনেক কি চাইছে?
ছুটির পর ছাদে দেখা করতে? নোরা অস্থিরতা নিয়ে লিখলো, আমি আসবো? তোমার ইচ্ছা। আমি শুধু আমারটা বললাম। এখন বাই, ক্লাস করো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মেসেজটা সেন্ড হলো কিন্তু সিন হলো না। অনেক অফলাইন হয়ে গেছে। নোরার ভিতরে হাঁসফাঁস করছে, অস্থির লাগা শুরু হয়ে গেছে। কখন ছুটি হবে? ঘড়ির কাঁটা যেন চলছেই না। লেকচার শুনতেও বিষাক্ত লাগছে। অনেক অপেক্ষার পরে অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। ক্লাস ছুটি হলো, সবাই ব্যাগ গুছিয়ে ক্লাস থেকে বের হচ্ছে। নোরা, অন্তরা, সেজুতি একসাথে বের হচ্ছিল। তখনই রেশমি এসে নোরার সামনে দাঁড়ালো। অপরাধী কণ্ঠে বলল, নোরা, কালকের জন্য সরি। আমি বুঝতে পারিনি এমন হবে। প্লিজ আমাকে মাফ করে দাও। অন্তরা আর সেজুতি কিছুই বুঝলো না। নোরা বলল, তুমি কেন সরি বলছো? দোষটা তো আমারই। মানুষের কথা শুনে কিছু যাচাই বাছাই না করে কোনো পদক্ষেপ নিতে হয় না। এটা আমার শিক্ষা হয়েছে, আমি কিছু মনে করিনি। রশ্মি আবার বিনয়ী কণ্ঠে বলল, সরি। হ্যাঁ স্যার কালকে তোমার সাথে যেমন বিহেভ করলো আমার খুব খারাপ লেগেছে, তাই ক্ষমা চাইতে আসলাম। আমি এমন আইডিয়া না দিলে তো তুমি এটা করতে না। এক্সট্রিমলি সরি। নোরা নকল হাসি দিয়ে বলল, ইটস ওকে। রশ্মি চলে যাওয়ার পরে অন্তরা আর সেজুতি নোরাকেই চেপে ধরলো। অন্তরা বলল, অন্তরা বলল, তুই এটা আগে বললি না কেন? ও না আসলে তো আমরা জানতেও পারতাম না। সেজুতি বলল, আর এত কিছুর পরেও তুই ওর সাথে এমন হেসে হেসে কথা বললি। আমি হলি তো সেদিনই গালে থাপ্পড় লাগিয়ে দিতাম। তুই খুব বোকা নোরা। ও এই কথাটা সবার আগে আমাদের সাথে আলোচনা করা দরকার ছিল তোর, তাহলে কালকের মতো দিনটা দেখতে হতো না। নোরা বলল, আচ্ছা বাদ দে না, স্যার তো কিছু মনে করেনি, উনি আমাকে মাফ করে দিয়েছে, এটাই আমার কাছে বড় ব্যাপার, আর কিছু লাগবে না। সেজুতি বলল, বাদ দেওয়া যাবে না। তুই এক্ষুনি আমাদের সাথে অনেক স্যারের কাছে যাবি। আমরা তিনজন মিলে স্যারকে রেশমির ঘটনা বলবো। নোরা বলল,